আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রসওয়াকের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। হোস্ট হিসাবে আবারও আমি আছি তানিম। আর সাথে আছি আমি ফারাহ। আম, আজকের পর্বে আমরা আলোচনা করবো এমন একটি বিষয় নিয়ে যেটা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই মাস্টার্স বা পিএইচডি করতে আসে, কিন্তু যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের যে বিষয়টা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা। আজকে মূলত আমরা কথা বলবো ইন্টার্নশিপ খোঁজা থেকে শুরু করে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে ভিসা সংক্রান্ত কি ধরনের জটিলতা ফেস করতে হইতে পারে, আহ, এবং ইন্টার্নশিপের সম্পূর্ণ অভিজ্ঞতাটা নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমাদের সাথে আছে অতিথি হিসেবে জানবি এবং প্রভা, যারা খুবই রিসেন্টলি যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করেছে, প্রাইভেট এবং পাবলিক সেক্টরে। আজকে আমরা শুনবো তাদের অভিজ্ঞতা, তাদের মুখ থেকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। শুরুতেই আমি যাব প্রভার কাছে যে তুমি যদি একটু তোমার পরিচয়টা আমাদের দর্শকদের জন্য শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাফিসা বিনতে ফরিদ প্রভা। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে মাস্টার স্টুডেন্ট হিসেবে অধ্যয়নরত আছি এবং আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে। এবং আমার পড়াশোনার বিষয় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বর্তমানে আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করছি। হাই এভরিওয়ান, আমি জানভি। আহ, আমি ইউএসএ তে লাস্ট ফলে এসেছি মাস্টার্স এর জন্য ভার্জিনিয়া থেকে। অ্যান্ড আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলের ইনস্টিটিউট ছিল হচ্ছে আইইউটি, সেম এস প্রভা। অ্যান্ড আমি এখানে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। সো যেহেতু আজকে আমাদের পর্বটা মূলত ইন্টার্নশিপ নিয়ে, সো সরাসরি আমি সেখানেই চলে যাব যে তোমরা আসলে কোথায় ইন্টার্নশিপ করলা এবং সেখানে তোমাদের রোলটা কি ছিল। শুরুতে যদি আমি জানভির কাছে যাই যে তুমি কোথায় ইন্টার্নশিপ করলা এবং তোমার পজিশনটা আসলে কি রিলেটেড ছিল। Sure, তো আমি হচ্ছে ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে আমরা ইন্টার্নশিপ করেছিলাম। তো ইট ওয়াজ লাইক 2 মান্থস, 2 মান্থস 1 উইক এরকম ছিল আমার ইন্টার্নশিপের টাইম ফ্রেমটা। অ্যান্ড আমি মেইনলি ছিলাম হচ্ছে সামার ইন্টার্ন হিসেবে। তো ইউজুয়ালি যেটা হয় যে ইউএসএ তে হচ্ছে ইন্টার্নশিপ বা এই টাইপের যে ইয়াগুলা থাকে সেগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য, আমাদের মতো স্টুডেন্টদের জন্য হচ্ছে সামার এই অপরচুনিটি থাকে। হুম তো হুম ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনটা হচ্ছে একটা গভর্নমেন্ট এজেন্সি। তো ওদের আমার যে প্রজেক্টটা ছিল সেটা বেসিক্যালি ছিল হচ্ছে যে একটা পলিসি ফোরাম টাইপের project. So basically, like completing the policy forum of that project, which was residential parking permit. So আমি বেসিক্যালি একটা সফটওয়্যার উপর কাজ করি, যেটা হচ্ছে আরজিএস। ইউজুয়ালি আমাদের দেখা যায় যে আন্ডার গ্রাজুয়েট লেভেলেও করানো হয় এটা, বা মাস্টার্স লেভেলেও এটার উপরে আমাদের শেখানো হয়ে থাকে। সো আমি বেসিক্যালি হচ্ছে যে টু ভিজুয়ালাইজ দ্যাট প্রজেক্ট আমি হচ্ছে আরজিএস সফটওয়্যারটা হুম ইউজ হুম। করে। অ্যান্ড দেন ক্লায়েন্টস এর সাথে কিছু ডিল করা লাগে আমার। দেন অলসো অলমোস্ট এভরি উইক আমার হচ্ছে কিছু প্রেজেন্টেশনস দেওয়া লাগে। So kind of these types of work I did in my internship. আর আমি যেহেতু আগে থেকেই জানি যে প্রভার ইন্টার্নশিপটা ছিল একটা প্রাইভেট অর্গানাইজেশনে, সো তোমার রোলটা কি ছিল এবং কি ধরনের কাজ আসলে তোমার করতে হয়েছে ইন্টার্নশিপের সময়। তো জাহ্নবীর মতো আমিও সামার ইন্টার্নশিপটা করেছি এইচএনটিভিতে। ইয়েস, ইট ওয়াজ ডিফারেন্ট, a bit different from জাহ্নবী because it was privately owned company. অ্যান্ড আমার রোলটা ছিল, আমি ২টা প্রজেক্টে কাজ করেছি। এটা ছিল ব্রিজ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম টুল ইউজ করে কিভাবে বেনিফিট কস্ট অ্যানালাইসিস করা যায় একটা প্রজেক্টের, এবং আফটার ডুইং অল কাইন্ড অফ ক্যালকুলেশন হাউ টু write the grant proposal and then submit it to your client. সো এখানে কাইন্ড অফ বলা যায় যে আমার ক্লায়েন্ট ছিল লাইক ভি ডট বা ডি ডট, হুম ভার্জিনিয়া হুম। ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বা ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। সো বেসিক্যালি বলা যায় জাহ্নবী ইজ কাইন্ড অফ মাই বস, সো ইন দ্যাট সেন্স। সো এই ২টা প্রজেক্টে আমি কাজ করেছি। অ্যান্ড এটার পাশাপাশি আমি um, একটা নতুন সফটওয়্যার শিখেছি। সেটা হচ্ছে সিনক্রো, হুইচ ইজ আ ট্রাফিক মডেলিং সফটওয়্যার। এবং
it was a new thing for me because আমি এক্সপেক্ট করেছিলাম যে এখানে আমাকে জাস্ট কাজ করতে হবে। বাট through this internship একটা নতুন জিনিস শেখা, not because of the requirements of the internship, হুম but they wanted to give you some new things. So এই সিনক্রো শেখাটা আমার জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স ছিল, অ্যান্ড ওভারঅল এগুলোই কাজ করেছি এই সামার। তো প্রভার কাছে আমার কনসিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন, যখন ইউএসএ তে তোমরা এসে সেটেল হলা, আম, তো তুমি তোমার কোর্স ওয়ার্ক এবং স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে কি ধরনের স্টেপস গ্রহণ করেছিলা যেটা তোমার আলটিমেটলি আই থিঙ্ক ইন্টার্নশিপ এর জন্য তোমাকে রেডি করেছে? সো হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আম, এটা দেখতে হবে যখন আমি একটা ইন্টার্নশিপ খুঁজি তখন যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটার সাথে আমার ম্যাচ করতে হয়েছে, যে আমার কারেন্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এমনও হতে পারে যে আমি সেম ডিপার্টমেন্টে সেম কনসেন্ট্রেশনে আছি, যেমন ট্রান্সপোর্টেশনে, বাট আমার কিছু নলেজ আছে যেটা স্পেসিফিক টু দ্যাট রোল। সো এই রোলগুলো আগে ইন্টার্নশিপটা যখন আমি খুঁজি তখন আমি ওই রিকোয়ারমেন্টগুলো খুব ভালোভাবে ফলো করেছি, যে আমার কারেন্ট যে এক্সপিরিয়েন্স আছে সেটার সাথে কোনটা আম, মানে কোনটা মিলে যাচ্ছে। ওটা দেখে দেখে আমি হচ্ছে রোলগুলোতে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আসলে আহ, এমন না যে শুরুতে এসেই ভেবেছিলাম যে আমি একটা ইন্টার্নশিপ করব। শুরুতে এসে যে কোর্সগুলো আমার ভালো লেগেছে আমি সেই কোর্সগুলো নিয়েছি, এবং তারপরে কোর্সগুলো শিখছিলাম। প্লাস হচ্ছে আমার ব্যাচেলার্সে আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল ট্রাফিক নিয়ে কাজ করার। তো সব মিলিয়ে যখন আমি দেখেছি যে ইয়েস, দিস জব অর দিস পজিশন ইজ আ গুড ম্যাচ, তারপর আমি সেটার জন্য অ্যাপ্লাই করেছি এবং সেই অনুযায়ী আমার রেজুমেটা প্রিপেয়ার করেছি, যাতে শো করে যে ইয়েস, এই কাজগুলো এটার সাথে রেলেভেন্ট। সো হুম হুম। দ্যাটস হাউ আই অ্যাপ্লাইড ফর এ জব। তো এক্ষেত্রে তুমি কি আই গেস কোনো নির্দিষ্ট কোনো সফটওয়্যার বা টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রে তোমার মাস্টার্স এর টাইমে অথবা আন্ডারগ্রেড টাইমে মোর ফোকাস ছিল এই জবগুলা, তোমার একটা হয়তো টার্গেট একটা জব পজিশন ছিল, হয়তো এরকম কোন একটা সেক্টরে যাওয়ার ইচ্ছা, সেক্ষেত্রে তোমার আই গেস প্রসেসটা কি ছিল? তো টার্গেটেড জব বলবো না, বাট ইয়েস, যখন আমি ব্যাচেলার্সে পড়াশোনা করছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4টা কনসেন্ট্রেশন থাকে, তার হুম মধ্যে ট্রান্সপোর্টেশন একটা কনসেন্ট্রেশন। আমার ট্রান্সপোর্টেশনের কোর্সগুলো অ্যান্ড এখানে যেগুলো শেখাতো সেগুলো সবকিছু আমার অনেক ভালো লাগতো। সো দ্যাটস হাউ আই মোটিভেটেড টু টেক মাই মেজর অন ট্রান্সপোর্টেশন। সো হুম হুম। তারপরে আমি ট্রান্সপোর্টেশনের ট্রাফিক রিলেটেড সফটওয়্যার শিখি কিছু। আমার যে আন্ডারগ্র্যাড থিসিসটা ছিল সেটা ছিল ট্রাভেল ডিমান্ড মডেলিং এর উপরে। সো ওকে। সেটার উপরে আমি করি, এবং আফটার গোয়িং থ্রু দ্য প্রসেস আমার এটার উপর জানার ইচ্ছাটা আরো বাড়তে থাকে। সো তারপরে হচ্ছে আমি এটাতে মাস্টার্স করার সিদ্ধান্ত নেই, এবং মাস্টার্স করার সময় আমি যখন জবগুলো দেখি, হুম হুম। জবগুলো দেখার জন্য আমি হ্যান্ডশেক একটা সাইট আছে হ্যাঁ হ্যাঁ। এখানে, ইউএসএ এটা খুবই ইউজ হয় আমি পপুলার। মনে করছি। ইয়েস, ভেরি পপুলার। সো হ্যান্ডশেকে আমি জবগুলো দেখতাম, এবং তারপরে দেখতাম যে কিছু ট্রাফিক মডেলিং, ট্রাফিক স্পেশালিস্ট, ট্রান্সপোর্টেশনের মধ্যে ট্রাফিক সাইটের আমি বলবো জব মেবি একটু বেশি থাকবে। তো ওগুলোর জবগুলোতে দেখতাম যে আমার কোয়ালিফিকেশনস বা এক্সপিরিয়েন্স গুলো ম্যাচ করে। তো হুম হুম। তারপরে আমি ওই ওই জবগুলোর জন্য অ্যাপ্লাই করি। জাহ্নবীর এক্সপিরিয়েন্সটাও কি এরকমই ছিল যে কি ধরনের সফটওয়্যার বা কি ধরনের টেকনিক্যাল স্কিলসে অ্যাকচুয়ালি তুমি ফোকাস করছো যখন তুমি ইন্টার্নশিপ খোঁজা শুরু করলা? তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আহ, আমার মেজর ট্রান্সপোর্টেশনই ছিল। সো ট্রান্সপোর্টেশনের মধ্যে আবার কিছু সেগমেন্টস থাকে, লাইক transportation planning division, then transportation and design sectors. তো আমার মেইনলি ফোকাস থাকে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডিভিশনস গুলোতে যাওয়ার, অথবা প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলা হয় হোক না কেন। অ্যান্ড আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে থিসিসটা ছিল ওইটাও কাইন্ড অফ এরকমই ছিল, যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং সেগমেন্টের আন্ডারেই পড়ে। হুম হুম। অ্যান্ড আফটার কমপ্লিটিং মাই
আন্ডার গ্রাজুয়েট আমি হচ্ছে 7 মান্থস হচ্ছে জব করি স্মেকে। তো ওখানেও হচ্ছে আমার রোলটা এরকম ছিল যে আমি ডিজাইনিং এন্ড প্ল্যানিং টিমটাতেই ছিলাম। সো ওয়ার্কিং উইথ লাইক এমআরটি, বিআরটি সিস্টেমস, হুম মাল্টিমোডাল হাবস, তো সবকিছুই আসলে বেসিক্যালি ডিজাইনিং সেগমেন্টে পড়ে। তো ইউজুয়ালি যখন যেটা হয় যে আমরা যখন ইন্টার্নশিপে অ্যাপ্লাই করি, দেখা যায় যে হচ্ছে যে ট্রান্সপোর্টেশন মানে আই মিন সামার ইন্টার্ন যখন ওরা খুঁজে, তো ওরা কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে ওদের, যে এই সেগমেন্টে নিচ্ছে বা এই টিমের আন্ডারে পড়বা তুমি। যেমন আমার যে জবটা ছিল ডি ডটে, ওটা ছিল হচ্ছে কার্বসাইড ম্যানেজমেন্ট ডিভিশনের আন্ডারে, উইচ ওয়াজ নট হুম ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডিভিশন, যেটা আমার ইচ্ছা ছিল আসলে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডিভিশনে যাওয়ার। বাট ওদের যে কিছু একটা সেট অফ রিকোয়ারমেন্টস থাকে, so ওইটা হচ্ছে দেখে দেন অ্যাপ্লাইটা করতে হয় আর কি ইউজুয়ালি। সো অবভিয়াসলি আমার চয়েসেস থাকে, আমি ওই চয়েসেস গুলার আশেপাশেই আর কি অ্যাপ্লাই করি ইউজুয়ালি। তো মেইনলি যেটা হয় যে ওই আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি আমার ওই ক্রাইটেরিয়াটা মিট করে নাই, বা আমি অ্যাপ্লাই করেছিলাম, হুম হুম আনফর্চুনেটলি হয় নাই। তো আমার যে ইন্টার্নশিপটা হয় সেটা ছিল হচ্ছে কার্সাইড ম্যানেজমেন্ট ডিভিশনে, উইচ ইজ অলসো আন্ডার দ্য ট্রান্সপোর্টেশন সেক্টর আর কি। তো ওদের হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট মেইনলি ফোকাস ছিল, সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার পারতে হবে বা টেকনিক্যাল স্কিলস থাকতে হবে ওই সফটওয়্যারের উপরে, সেটা ছিল আরজিএস। অ্যান্ড হুম দেন হুম অ্যানাদার ওদের আরেকটা যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে ক্লায়েন্টসদের সাথে ডিল করা, আহ, বা পাবলিকলি ইনভলভ হওয়া। কারণ অ্যাজ আমার যেটা ছিল মেইনলি, আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে যে টু রিফর্ম দ্য পলিসি, টু রেকমেন্ড সাম পলিসি হুম রিলেটেড থিংস। তো ওইটার জন্য হচ্ছে দেখা যায় যে পাবলিকলি ইনভলভ হইতে হয়। মানে আপনি ফর এক্সাম্পল, ইফ ইউ আর চেঞ্জিং আ পলিসি, দেন পাবলিকরা এফেক্টেড হবে বাই হুম সামহাউ। সো ওই কনভিন্স করা, ওই পাওয়ারটা থাকা, দেন অবভিয়াসলি হ্যাভিং বেটার স্পিকিং স্কিলস, এইসব কিছু রিকোয়ারমেন্টস থাকে। সো আমার ক্ষেত্রে বলবো হচ্ছে যে আমার আন্ডার গ্রাজুয়েটের পর যে আমি যে জবটা করেছিলাম ব্যাক ইন বাংলাদেশ, ওইটা প্রবলেম আমাকে অনেক হেল্প করেছিল, বিকজ আমি তখন ডিজাইনিং টিমে ছিলাম। অ্যান্ড হচ্ছে যে আমার আরজিএস বা কিউজিএস এগুলা হুম দুইটা হুম সফটওয়্যার আমার প্রপারলি ইউজ করা হয় ওই টাইমটাতে। অ্যান্ড অলসো আমি তখন দেখা যায় যে আমি যেই প্রজেক্টটাতে ছিলাম সেটা ছিল হচ্ছে একটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান নিয়ে। অ্যান্ড নারায়ণগঞ্জে ছিল প্রবলি দ্য ফার্স্ট মাস্টার প্ল্যান প্রজেক্ট ইন বাংলাদেশ, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে হচ্ছে। এন্ড ওই টাইমে হচ্ছে আমার দেখা যেত যে আমার নারায়ণগঞ্জের মেয়রের সাথে গিয়ে কিছু কমিউনিকেশন করা লাগতো বা কিছু প্রেজেন্টেশন দেওয়া লাগতো আমাদের ডিজাইন হুম নিয়ে বা আমাদের কি কি ইমপ্রুভমেন্ট প্ল্যানস আছে। তো যখন হচ্ছে আমার ইন্টারভিউটা হয় and, আমাকে এই কোয়েশ্চেনটা করে যে তোমার হচ্ছে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স আছে আছে কিনা এইসব এরকম ক্লায়েন্টসদের সাথে ডিল করার। সো আই থিঙ্ক দ্যাট প্রবাবলি হেল্প মি আ লট। কারণ হচ্ছে সো আমি বলবো হচ্ছে যে ওয়েন যখন হচ্ছে আমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি, অবভিয়াসলি স্পেসিফিক কিছু চয়েসেস থাকে, বাট ওইটা নাও মিট করতে পারে অনেক সময়। বাট ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স উইথ ইউ। সো আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডিভিশনে হুম হুম ইচ্ছা ছিল, ইভেন নট ইভেন ডি ডট, অন্য কোনো প্রাইভেট কোম্পানিতেও, যেখানে হচ্ছে যে আমার অন্যান্য টেকনিক্যাল স্কিলস গুলো আমি প্রবলি আরো বেটার ইমপ্রুভ করতে পারতাম। ফর এক্সাম্পল প্রভা হচ্ছে যেমন আহ, ও তো প্রাইভেট কোম্পানিতে ছিল, সো শি হ্যাড অ্যান প্রায়র টাইম ফর ট্রেনিং, যেটা হচ্ছে দেখা যায় যে হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি গুলোতে দেওয়া হয় না ইউজুয়ালি। তো ইয়া, সো আমি বলবো হচ্ছে যে হ্যাঁ কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ছিল যেটা ফুলফিল করেছিলাম। জাহ্নবীর সাথে মানে আমি অনেক কিছু রিলেট করতে পারতেছি যেহেতু আমি গভর্নমেন্ট এজেন্সিতে জব করি। সো ব্যাপারটা যেটা হয় আসলে দ্যাটস ট্রু যে প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে হয়তো তোমাকে একটু স্টার্ট আপ টাইম দিবে, বাট গভর্নমেন্ট এজেন্সিতে হয়তো ওই টাইমটা আসলে হয় না। আর আরেকটা কোশ্চেনটা হচ্ছে মেইনলি তোমাদের দুজনের কাছেই যে তোমরা আসলে কখন অ্যাপ্লিকেশনটা শুরু করলা? কারণ সামার ইন্টার্নশিপগুলো মূলত ফেব্রুয়ারি বা মার্চের আগেই সিলেকশন হয়ে যায়। সো তোমরা কখন ডিসাইড করলা যে তোমরা অ্যাপ্লাই করবা, অ্যান্ড এই জন্য আসলে কারো কোনো নেটওয়ার্কিং বা কারো মাধ্যমে রিচ আউট করছো বা কেউ রেফার করছো, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা?
সো যদি প্রভা একটু বলো ফার্স্টে অ্যান্ড দেন জাহ্নবীর কাছে শুনবো। হ্যাঁ, তো ভাই যেটা বললেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যায়। হুম আর বাট আমি দেখেছি যে এটা আরো আগেই অনেকটা কমপ্লিট হয়ে যায়। ইভেন নভেম্বর ডিসেম্বরের মধ্যেই দেখা যায় মানে অধিকাংশ সংখ্যক জবগুলো ফিল আপ হয়ে যায়। যেটা আমি আমার ক্ষেত্রে করতে হুম যেয়ে দেখেছি। সো শুরুতেই আমি আসলে জানতাম না যে সামারে ইন্টার্নশিপ করা যায়। তখন আমি মাত্র এসেছি, সবকিছু সেট আপ করছি। বাট ভার্জিনিয়া টেকে যেটা হয়, এখানে স্প্রিং এবং ফলে ২ টা ক্যারিয়ার ফেয়ার হয়। সো আচ্ছা। ওই ক্যারিয়ার ফেয়ারের থ্রুতে আমি দেখতে পাই এখানে সামারের জন্য অনেক ইন্টার্ন পজিশনস এভেইলেবল থাকে। সো ওইটার থ্রুতে আসলে জানতে পারি যে ওকে সামারের জন্য এপ্লাই করা যাবে, ইন্টার্নশিপ একটা হুম এক্সপেরিয়েন্স করা যাবে। সো তারপর আমি হচ্ছে আমার এখানে যে অ্যালামনাই নেটওয়ার্ক আছে তাদেরকে আমি রিচ আউট করি। স্পেসিফিক্যালি ২ জনের কথা আমাকে মেনশন করতে হবে। সেটা হচ্ছে নওশিন আপু। শি ইজ ফ্রম IUT 16 সিভিল ব্যাচ, অ্যান্ড ফারদিন ভাই, হি ইজ হুম অলসো IUT সিভিল 16 ব্যাচ। সো তারা দুজন আমাকে অনেক হেল্প করেছিল যে কিভাবে রেজুমেটা প্রিপেয়ার করতে হবে, কখন অ্যাপ্লিকেশনটা করতে হবে, বা কাদেরকে রিচ আউট করলে রেফারেল নামে একটা জিনিস আছে যেটা রেফার করলে তোমাকে হয়তো একটা ইন্টারভিউর সুযোগ দেওয়া যাবে। সো এই হুম জিনিসগুলোর গাইডেন্স তাদের কাছ থেকে আমি অনেক পেয়েছি। এবং আমি সেপ্টেম্বরে হচ্ছে, আহ, সেপ্টেম্বর বলবো না, অক্টোবরে অক্টোবরে হচ্ছে যে ক্যারিয়ার ফেয়ারটা হয়েছিল ওইটা অ্যাটেন্ড করি। এবং আচ্ছা। দেখতে পাই যে তখন আন্ডারগ্রেড থেকে শুরু করে ইভেন ফার্স্ট ইয়ার স্টুডেন্টস থেকে শুরু করে গ্র্যাজুয়েট স্টুডেন্টস, হুম মাস্টার্স, পিএইচডি সবাই অ্যাপ্লাই করছে, সবাই খুঁজছে জব। সো ওটা দেখে আমি আরো ইন্সপায়ার্ড হই, ওকে এখন আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বাট আমি বলব যে আমি একটু এখানে সেটেল হওয়া প্লাস কোর্স, আমার রিসার্চ সবকিছু নিয়ে একটু বিজি হয়ে গিয়েছিলাম, যার কারণে আমার এই দিকটাতে একটু টাইম দেওয়া কম হয়ে গিয়েছিল। সো আমি যখন নভেম্বরে আবার অ্যাপ্লাই করতে যাই তখন দেখি যে যেই পোস্টগুলো আমি দেখেছিলাম যে পজিশনস অ্যাভেলেবল আছে সেগুলো অলরেডি ফিল আপ। তো তখন আমাকে হিট করে যে ওকে, সো আমি লেট নাও। মানে যত জিনিসগুলো হচ্ছে এদের পজিশনস অনেক দিন পর্যন্ত ওপেন থাকলেও ইটস লাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। সো হুম হুম, যত আগে অ্যাপ্লাই করা যায় তত বেটার, ভালো ক্যান্ডিডেট তারা পেয়ে গেলে এটা তারা ক্লোজ করে দেয়। সো হ্যাঁ। তারপরে আমি আরেকটু সিরিয়াস হই। আরেকটু সিরিয়াস হয়ে এপ্লাই করতে থাকি। এবং ফেব্রুয়ারিতে যে ক্যারিয়ার ফেয়ারটা হয়েছিল ভার্জিনিয়া টেকে, সেটার থ্রুতে আমি আরো কয়েকটা অর্গানাইজেশনস, আই মিন কোম্পানির সাথে পরিচিত হই। এবং সেটার থ্রুতে আমি ৩ থেকে ৪টা কোম্পানি থেকে ইন্টারভিউর কল পেয়েছিলাম। তো তার মধ্যে একটা ছিল HNTV। এবং ওকে। আমার ইন্টারভিউটা ফেব্রুয়ারিতে হয়েছিল এবং ইন্টারভিউ শেষে আমার অফারটাও আমি ফেব্রুয়ারিতেই পেয়েছিলাম। সো ওভারঅল প্রসেসটা আমার ফেব্রুয়ারির মধ্যেই, ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল। সো এটা ছিল ওভারঅল টাইমলাইন। সো আমি বলবো যে যত আগে স্টার্ট করা যায় তত ভালো। এবং যদি অ্যালামনাই থাকে বা কোনো হুম নেটওয়ার্ক হুম। থাকে তাদের থ্রুতে রিচ আউট করে গাইডেন্সটা নিয়ে প্রসিড করা বেটার। তো প্রভা যেটা বললো আসলে ভার্জিনিয়া থেকে 2টা ক্যারিয়ার ফেয়ার হয়। তো হুম হুম। ওই ক্যারিয়ার ফেয়ারের আগ পর্যন্ত আসলে হচ্ছে যে সামার ইন্টার্নশিপ সম্পর্কে জানাটা খুব টাফ। মানে সামারে যে ইন্টার্নশিপ করার একটা অপরচুনিটি থাকে স্টুডেন্টদের, এটা হচ্ছে আমি লিটারেলি ক্যারিয়ার ফেয়ার হওয়ার জাস্ট 2 দিন আগে জানতে পারছি। মাস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে সময় খুব কম পাই, যে 1 বছর মানে 3টা সেমিস্টার। সো এখন 3টা সেমিস্টারের মধ্যে আসলে এত কিছু ফিগার আউট করা, মানে প্রথম সেমিস্টার তো চলে যায় কালচারাল শক নিতে নিতেই। সো এই 3টা সেমিস্টারের মধ্যে আসলে আমি বলবো যে তোমরা দুইজনই অনেক লাকি যে লাইক তোমরা মাস্টার্সের থাকাকালীন অবস্থাতেই হচ্ছে ইন্টার্নশিপের সুযোগ পেয়ে গেছো, কারণ অনেকে আসলে দেখা যায় যে পিএইচডিতে থেকেও সামার ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতেছে, অনেক সময় তারাও পায় না। জিনিসটা এত বেশি কম্পিটিটিভ আর কি। হ্যাঁ। তো যেটা বলেন আর কি, সো ফার্স্ট সেমিস্টারটা আসলে ইউজুয়ালি হচ্ছে বুঝতে বুঝতেই চলে যায়। সো আমাদের প্রবাবলি ক্যারি ফেয়ারটা অক্টোবরে ছিল। সো আমার ইউএসএ তে আসা জাস্ট 2 মান্থসও হয় নাই প্রপারলি। হুম হুম। এর মধ্যে হচ্ছে ক্যারিয়ার ফেয়ারটা হয়। সো ফার্স্ট টাইম যখন আমি ক্যারিয়ার ফেয়ারে যাই, আমি জাস্ট এনজয় করার জন্য যাই বেসিক্যালি।
তো ওইরকম কোনো লাইক মোটিভেশন ছিল না যে হ্যাঁ ঠিক আছে আমার মানে ক্যারিয়ার ফেয়ার তো বেসিক্যালি হচ্ছে আমার সিভি ড্রপ করা, দেন হুম হুম কোম্পানিগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করার একটা চান্স ক্রিয়েট করে দেওয়া। ইটস নট লাইক যে আমি তখনই অ্যাপ্লাই করতেছি বা এরকম কিছু। প্রবাবলি ওখান থেকে আমার সিভিটা ওরা পিক করবে বা এরকম কিছু একটা স্লাইট চান্সেস থাকে, বাট ইটস নট লাইক যে তখনই আমার জব হয়ে যাবে বা তখনই আমি হচ্ছে একটা হুম গ্রেটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি সামার ইন্টার্নশিপ নিয়ে বা এরকম কিছু না। সো তো আমার হচ্ছে ক্যারিয়ার ফেয়ারটাতে যাওয়ার পর হচ্ছে আমি জিনিসটা আসলে বুঝতে পারি যে এটার ইন্টেন্সিটিটা কেমন বা আহ, কতটা কম্পিটিটিভ হবে আসলে একটা জব বা ইন্টার্নশিপ ম্যানেজ করা হুম উইদিন লাইক 4 to 5 মান্থস। আমাদের হাতে মানে অক্টোবরের পর বেসিক্যালি 5 মান্থস এর মতোই থাকে, এর বেশি সময় থাকে না আসলে। হ্যাঁ এরপরে আসলে মোটামুটি হচ্ছে যে সব ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলে ওরা। সো ইভেন তখন আমি বুঝতে পারার পর আমার হচ্ছে রেজিউমেটা প্রিপেয়ার করতে টাইম লেগে যায়। So, আমি যেটা বলবো ইন্টার্নশিপ পাওয়ার মেইন যে ক্রাইটেরিয়াটা থাকবে সেটা হচ্ছে আসলে একটা প্রপার রেজিউমে ক্রিয়েট করা। কারণ আমাদের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে আমরা দেখা যায় যে হচ্ছে 2-3 পেজের রেজিউমে ক্রিয়েট করে ফেলি, বা আমাদের সিভিটা থাকে হচ্ছে 2-3 পেজে, অ্যান্ড যাই শিখছি বা যাই করছি আমরা সবই হচ্ছে আমাদের রেজিউমের মধ্যে দিয়ে দিই। বাট ওই যে আমি যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে যে ওদের একটা সেট অফ ক্রাইটেরিয়াস থাকে বা যেটা থাকে হুম ওইটা মিট করতে হয় বেসিক্যালি। বাকি অন্যান্য জিনিসপাতি ওগুলো হচ্ছে আসলে অতটা ম্যান্ডেটরি না। সো ওই রেজিউমেটাকে হচ্ছে যে 1 পেজের মধ্যে ফিট করা, ইটস বিট ক্রিটিক্যাল আর কি আসলে, কারণ অনেক ইনফরমেশন বাদ দিতে হয়, অনেক ইনফরমেশন রাখা লাগে। তো এইটা ঠিক করতে করতে প্রচুর একটা ভালো টাইম চলে যায় আসলে। দেন যেহেতু ফার্স্ট সেমিস্টার ফার্স্ট 2 মান্থসে বুঝতে বুঝতেই সময় চলে যায়, লাস্টের 2 মান্থসে যখন লাস্ট 1 মান্থ যখন থাকে তখন হচ্ছে সেমিস্টার প্রেশার চলে আসে। সবকিছু মিলায় দেখা যায় যে আমি আসলে নভেম্বরের আগে আমি হচ্ছে আমার কোনো অ্যাপ্লিকেশন স্টার্টই করিনি। তো যখন আমি ডিসেম্বরে অ্যাপ্লিকেশন স্টার্ট করা শুরু করি তখন হচ্ছে একটা রিয়েলিটি চেক খাই যে আই এম অ্যাপ্লাইং, বাট হচ্ছে যে ওরা সাথে সাথে মেইল দেয় যে হচ্ছে যে আমরা অলরেডি পজিশনে ফিল আপ করে ফেলছি। তো হুম এইটা করার পর তখন হচ্ছে আমি আসলে বুঝতে পারি যে ভালোই কম্পিটিটিভ, অ্যান্ড হচ্ছে অনেকে অনেক আগে অ্যাপ্লাই করে ইউজুয়ালি। হুম তো ইভেন ক্যারিয়ার ফেয়ার যেদিন হয় আমাদের ওই দিন থেকেই মানুষজন অ্যাপ্লিকেশন শুরু করে দেয়। যে সাপোজ অক্টোবরের ফার্স্ট উইকে হইলো, অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে সবাই অ্যাপ্লিকেশন করা ডান। সেখানে আমি হচ্ছে ডিসেম্বরের দিকে ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে গেছি। তো এটা হচ্ছে একটা প্রবলেম হয়ে যায় তখন। তো এন্ড এই তো দেন অ্যাপ্লাই করতে থাকি। দেন কিছু কিছু আহ, জায়গা থেকে হচ্ছে আমার কল আসে ইন্টারভিউর জন্য। আহ প্রবলি আমি হচ্ছে 3টা জায়গা থেকে ইন্টারভিউর কল পাই। বাট হুম আমার যেটা হয় যে আমার হচ্ছে কাইন্ডা লেট হয়ে যায় আসলে অ্যাপ্লাই করতে করতে। সো ডিসেম্বরের পরও দেখা যায় যে হচ্ছে যে আমি কিছু গ্যাপ নিয়ে ফেলি জানুয়ারির দিকে। So, আমি লাস্ট মোমেন্ট হচ্ছে ফেব্রুয়ারির দিকে হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করি আবার প্রপারলি। তো ওই ওকে ফেব্রুয়ারিতে হচ্ছে অনেক কোম্পানি গুলাতে অ্যাপ্লাই করি, অ্যান্ড সেম অ্যাজ প্রভা আমি হচ্ছে হ্যান্ডশেক প্ল্যাটফর্মটা ইউজ করি। হুম হুম হ্যান্ডশেকে হচ্ছে হ্যান্ডশেক কাইন্ড অফ লাইক অনেক ইজিয়ার টু অ্যাপ্লাই আমার ক্ষেত্রে, আমার যেটা মনে হয়। আই উড সে যে লিঙ্কডইনেও মানুষজন অ্যাপ্লাই করে, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি হচ্ছে প্রপারলি হচ্ছে লিঙ্কডইনটা ওভাবে ইউজ করতে পারি নাই। আমার কাছে যেটা মনে হয়েছিল যে হ্যান্ডশেক ইটস বিট ইজিয়ার, কারণ হচ্ছে লিঙ্ক থাকে কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি, সো ভার্জিনিয়া থেকে অ্যালামনাইরা যদি কোনো কোম্পানি গুলাতে থাকে, আমি ওই কোম্পানিতে যদি অ্যাপ্লাই করে থাকি, সো আমার হচ্ছে কমিউনিকেট করা ইজিয়ার হয়ে যায়। লিঙ্কডইনেও সেম করা যায়। অ্যান্ড অলসো আমি যেটা বলবো যে নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট ওই মোমেন্টে। যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি যতটা সম্ভব নেটওয়ার্ক করা যায়, ইভেন আইওটি অ্যালামনাইদের যারা হচ্ছে ইউএসএ তে কোনো ডিফারেন্ট কোম্পানিজ গুলাতে আছে ওদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করি। অ্যান্ড দেন হচ্ছে এখানে ভার্জিনিয়া টেকের অ্যালামনাই যারা আছে, নট বাংলাদেশি, হুম হুম ইন জেনারেল যারা যারা অ্যালামনাইরা অন্যান্য ডিফারেন্ট কোম্পানি গুলাতে আছে যেগুলোতে আমি অ্যাপ্লাই করছি, ওগুলাতে হচ্ছে ওদের সাথে আমি কথা বলা ট্রাই করি। দেন হচ্ছে প্রফেসরদের হেল্প নেওয়াটা অনেক সময় মেক্স লাইফ ইজিয়ার আই থিঙ্ক। কারণ আমি হচ্ছে লাস্ট মোমেন্টে যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছিল তখন হচ্ছে আমি আমার অ্যাডভাইজারকে বলি যে আই এম লুকিং ফর সামথিং লাইক দিস। তো উনি হচ্ছে আমাকে কিছু সাজেস্ট করে, উইচ ওয়াজ লাইক পিচ, মানে ওরা যেটা চাচ্ছিল ওইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টস থেকে অনেক উপরে থাকে, বাট স্টিল আই অ্যাপ্লাই। আই মিন
টু গেট দ্য কানেকশন, লাইক ওই নেটওয়ার্কিংটা থাকলে ওটা ইজিয়ার হুম হয়ে হুম। যায়। কারণ আমার যেটা মনে হলো যে ইন্টার্নশিপে হচ্ছে যে ইন্টারভিউ ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। আই মিন, নেইলিং দ্য ইন্টারভিউ ইজ লিটারালি আপ টু ইউ, বাট তোমার সিভি যতই ভালো হোক না কেন বা রেজুমে যতই বেটার হোক না কেন, আহ, এত ক্যান্ডিডেট থাকে যে হচ্ছে যে ওই ইন্টারভিউ ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আসলে। আর যত সময় পার হতে থাকে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি যখন চলে আসে তখন আরো ডিফিকাল্ট হয়ে যায়। সো লাকিলি আমার হচ্ছে দুইটা জায়গা থেকে ইন্টারভিউ, মানে আমার দুইটা জায়গা থেকে আমি সিকিউর করতে পারি। বাট একটাতে হচ্ছে যে আমাকে জানায় হচ্ছে মার্চের আচ্ছা। ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। সো অবভিয়াসলি সিপিটি এর একটা প্রবলেম থাকে, সো আমি অলরেডি হচ্ছে ডি ডটে যখন অ্যাকসেপ্ট করে ফেলি, দেন আমি সাথে সাথে হচ্ছে সিপিটির জন্য অ্যাপ্লাই করে দিই, কারণ হচ্ছে ইট টেক্স অ্যাবাউট লাইক 3 to 4 উইকস। সো একটা বড় একটা সময় চলে যায়, অ্যান্ড ইন্টার্নশিপ শুরু হয় হচ্ছে যে জুনের দিকে আমাদের। সো আমি আর ডিফারেন্ট কোম্পানির জন্য অ্যাপ্রোচ যাই নাই, সো ডি ডটেই শেষমেশ ইন্টার্নশিপ করা হয় আর কি। স্যার আইসে যে আমার হচ্ছে একদম ফাইনাল কনফার্মেশন আসে হচ্ছে মার্চের ফার্স্ট উইকের মধ্যে, দেন বাকি প্রসেসিং গুলো স্টার্ট হয়। রাদার দেন লিঙ্কডইন, সবাই আমি এটা দেখছি যে ইউএসএ তে আসলে হ্যান্ডশেকটাই বেশি ইউজ করে ক্যাম্পাস হায়ারের ক্ষেত্রে। সো তোমরা দুজনেই মেনশন করছো হ্যান্ডশেকের কথা, রেজিউমের কথা। জানভির কাছে আমার প্রশ্ন, আই গেস রেজিউমের ক্ষেত্রে যদি সেগমেন্ট ওয়াইজ আমাদেরকে একটা ধারণা দাও যে যেহেতু মেনশন করছো যে 1 পেজের রেজিউমে হওয়া ইউএসএ তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটা নর্ম বলা যায় ইউএসএ তে। এক্ষেত্রে তুমি কি কি সেগমেন্ট গুলা তোমার রেজিউমেতে আই গেস ফোকাস করছো, এবং এক্ষেত্রে কি সার্টিফিকেশন বা প্রজেক্টে কোনো এক্সপিরিয়েন্স তোমার এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে কিনা ইন্টার্নশিপ ল্যান্ড করার ক্ষেত্রে? সো রেজিউমের জন্য আমি যেই হচ্ছে আমি যেই ফরম্যাটটা আমি ফলো করি ইউজুয়ালি, সেটা হচ্ছে আমাদের এখানে ভার্জিনিয়া থেকে ইউজুয়ালি ক্যারিয়ার ফেয়ারের এক সপ্তাহ আগে বা পরে হচ্ছে আমাদের কিছু হচ্ছে যে ক্লাস থাকে। আমি ক্লাসেস বলবো না, বেসিক্যালি হচ্ছে যে আমাদেরকে হচ্ছে ট্রেন আপ করে হাউ টু ডু গুড ইন ইন্টারভিউজ, অথবা হচ্ছে আমাদের রেজিউমেটা কিরকম হওয়া উচিত। তো ওইখান থেকে যেটা আমি বুঝছিলাম, ইভেন অ্যাপ্লাইং এর টাইমে যখন বুঝতে পারি। সো রেজিউমেতে ফার্স্টে যেটা আমি দেই সেটা হচ্ছে আমার এডুকেশন লেভেলস গুলা দেই। যেমন আমার হচ্ছে ব্যাচেলার্স থেকে ছিল বা আমি মাস্টার্সে কি করছি এখন। দেন দ্য গুড থিং টু মেনশন ইউর জিপিএ, মানে ইফ ইউর জিপিএ ইজ রিয়েলি গুড, সো এটা মেনশন করলে এটা হাইলাইট হয়। এন্ড এটা আমি হচ্ছে ক্যারিয়ার ফেয়ারে যখন হচ্ছে আহ, আহ, যখন কথা বলছিলাম, যে আই মিন ক্যারিয়ার ফেয়ারে যেটা হয় যে আমি রেজিউমে ড্রপ করে দেন হচ্ছে ওদের সাথে একটা কিছুক্ষণের জন্য আই মিন ইন্টারাকশন করা হয়, তখন হচ্ছে আমি খেয়াল করেছিলাম যে ওরা হচ্ছে মার্ক করে যে হ্যাঁ ও এই স্কিলস গুলো আছে, ওর জিপিএ ইজ রিয়েলি গুড আফটার 1 সেমিস্টার বা 2 সেমিস্টার এরকম। তো আই থিঙ্ক ওইটা মেনশন করা বেটার, অ্যান্ড দেন আমার থিসিস কিসের উপরে এটা মেনশন করা, অ্যান্ড দেন আমার কাছে যেটা মনে হয় যে দ্য নেক্সট সেগমেন্ট উড বি দ্য মেইন পয়েন্ট আর কি রেজিউমে। সেটা হচ্ছে যে ওরা যেই টাইপের স্কিলস গুলা চাচ্ছে বা ওদের যে হুম হুম। রিকোয়ারমেন্টস গুলা থাকে, ওই রিলেটেড কোনো প্রজেক্ট বা কিছু যদি করে থাকি, তাহলে হচ্ছে সেইটা হচ্ছে মেনশন করা উইদিন লাইক ইন বুলেট পয়েন্টস, প্রবলি 3 to 4 বুলেট পয়েন্টস। অ্যান্ড দেন হচ্ছে আমার প্রায়র কোনো প্রজেক্টস থাকলে বা আমি আগে প্রিভিয়াস যে প্রজেক্টস গুলো করেছি, অথবা আমি হচ্ছে এখন জিআরএ হিসেবে আছি বা জিটিএ হিসেবে আছি, কি কাজগুলো করছি, এইটা হচ্ছে দেন পরের সেগমেন্টে আসে আর কি। আহ আমার ক্ষেত্রে আমি যেরকম হচ্ছে কিছু কিছু প্রজেক্ট দিয়েছিলাম, আমি অবভিয়াসলি ভার্জিনিয়া থেকে যে প্রজেক্ট নিয়ে কাজ করছি সেটা ছিল, দেন আমার ব্যাচেলার্স হচ্ছে আমার থিসিসের প্রজেক্টটা নিয়ে আমি লিখেছিলাম। এন্ড অলসো আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট হয় আইআইটি তে, যেখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 4টা সেগমেন্ট নিয়ে হচ্ছে আমাদের কিছু না কিছু আর কি করা লাগে আর কি, কাইন্ড অফ। তো ওইগুলা হচ্ছে আমার দেওয়া ছিল। এন্ড হচ্ছে যেহেতু প্র্যাকটিক্যাল নলেজটাকে ওরা হচ্ছে যে অনেক হাইলি রেকমেন্ড করে বা ওই জিনিসটা দেখতে চায়, তো আমার মনে হয় যে যদি আন্ডার গ্রাজুয়েটের পর বাংলাদেশে কেউ জব করে থাকে, ওইটা হচ্ছে মেনশন করাটা খুব ইম্পর্টেন্ট। সো প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেটা আমরা বলে থাকি, তো আমি হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাও দিয়েছিলাম, যেখানে হচ্ছে লাইক 6 to 7 পয়েন্টস ছিল হাইলাইটিং দ্য মেইন সেগমেন্টস যেগুলো আমি করছি আর কি। অ্যান্ড দেন ওরা হচ্ছে পাবলিকেশন খুবই দেখে। আই এম নট শিওর যে প্রাইভেট কোম্পানি কিরকম
ভাবে দেখে এই জিনিসটা, বাট আমাদের হচ্ছে আমি ইন্টার্নশিপে যেটা গিয়ে বুঝছি, ইউজুয়ালি ডি ডটের প্রত্যেকটা এমপ্লয়ি দেখা যায় যে হচ্ছে যে ওরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছে দে ট্রাই টু পাবলিশ ইট অ্যাজ আ পেপার। সো ট্রান্সপোর্টেশনে যেরকম আছে টিআরবি অনেক হাইলি হুম হুম গ্লোরিফাইড একটা কনফারেন্স। সো আমাদের আমার কোম্পানিতে হচ্ছে আমার বেশিরভাগ কলিগই দেখা যাচ্ছে যে এই যে অগস্ট 1-এ হচ্ছে টিআরবি পেপার জমা ছিল ওদের। সো প্রবাবলি 3 to 4 কলিগস হচ্ছে যে সাবমিট করছে। সো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে কনফারেন্স পাবলিকেশনস বা জার্নাল পাবলিকেশনস এগুলো হচ্ছে কোনোভাবে হচ্ছে যে সেট করা বা ফিট করা ওই এক পেজের মধ্যে। এন্ড দেন হচ্ছে লাস্টলি হচ্ছে স্কিলস, আমাদের হচ্ছে প্রোগ্রামিং স্কিলস বলি বা হচ্ছে যে নর্মাল সফট স্কিলস যেগুলো থাকে এগুলো হচ্ছে মেনশন করা মাস্ট। সো আই গেস লাইক এডুকেশন, দেন হচ্ছে ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে কিছু দু একটা পয়েন্টস মেনশন করা, দেন প্রজেক্টস, দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিছু থাকা, অ্যান্ড পাবলিকেশনস বা কনফারেন্সেস যাই থাকুক না কেন এগুলা, অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি সফট স্কিলস অ্যান্ড প্রোগ্রামিং স্কিলস এগুলো হচ্ছে মেনশন করা। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে থাকা খুবই জরুরি। তো জানবি পাবলিক সেক্টরের কথা বললো, ডিড ইউ সি সামথিং ডিফারেন্ট আই গেস প্রভা ইন প্রাইভেট সেক্টর? Yeah, so mostly জানবির মতো প্রাইভেট সেক্টরটাও কাইন্ড অফ সিমিলার, বাট দু একটা জিনিস একটু ডিফারেন্ট। আমি যেটা লক্ষ্য করেছি, জানবি মেনশন করেছিল যে ডি ডটে হয়তো পাবলিকেশনটা খুব ভালোভাবে দেখা হয় বা পাবলিশ করতে চাই যে কাজটা হুম করে। আমি প্রাইভেট সেক্টরে এই ধরনের ইনিশিয়েটিভ দেখি নাই। সো আমি বলবো যে আম, সেক্ষেত্রে রেজুমেতে যেহেতু আমরা স্টুডেন্টস, হুম সো হুম আমাদের পাবলিকেশন একটা বড় এক্সপেরিয়েন্স বা বড় একটা পার্ট আমাদের রেজুমেতে। সো ডেফিনেটলি পাবলিকেশনটা মাস্ট মেনশন করা উচিত। এবং যেটা আমি বলবো, এমন অনেক হয় যে যারা পাবলিকেশন করেছে বাট একটু ডিফারেন্ট সেক্টরে করেছে, সেটাও মেনশন করা উচিত। হুম হুম বাট যদি এমন হয়ে থাকে তার কারেন্ট এক্সপেরিয়েন্স বা প্রিভিয়াস কোনো জব এক্সপেরিয়েন্স ইজ ইন দ্য সেম সেক্টর উইচ ইউ আর অ্যাপ্লাইং ফর, তাহলে আমি বলবো rather than mentioning that publication, you should mention that experience that is relevant to that job. সো যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার একটা জার্নাল পাবলিকেশন ছিল উইচ ইজ নট রিলেটেড টু ট্রান্সপোর্টেশন, বাট জানবি যেটা মেনশন করলো রেজুমেতে আমাকে ফিট করতে হবে এক পেজে। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমার যে টিআরবি মানে ট্রান্সপোর্টেশনের একটা অনেক বড় একটা কনফারেন্স, টিআরবি পেপারটা আমি মেনশন করেছি, জার্নাল পেপারটা মেনশন না করে। কারণ এটা শো করছে যে আমার এই সেক্টরে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো পাবলিকেশন মেনশন করার ক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা যেন সবাই একটু লক্ষ্য করে। আর অ্যাকচুয়ালি জাহ্নবী সবকিছুই অনেক সুন্দরভাবে মেনশন করে দিয়েছে। সাথে আমি বলবো যে প্রাইভেট সেক্টরে আমি দেখেছি ওরা খুব আস্ক করে যে আমি কি কি কোর্স নিয়েছি বা কি কি কোর্স নিচ্ছি। কারণ হুম ইন্টার্নশিপের একটা ওদের একটা লক্ষ্যই থাকে যে এদেরকে ট্রেন আপ করে পরবর্তীতে ফুল টাইম হিসেবে হায়ার করা। সো তারা খুব এটা দেখতে চায় বা আম, খোঁজ রাখে যে কি কি কোর্স নিচ্ছি বা কি কি কোর্স নিয়েছি। সো হুম যখন হচ্ছে এডুকেশন পার্টটা লেখা হবে, তখন কোর্স টেকেন নামে একটা ছোট্ট একটা বুলেট পয়েন্ট দিয়ে খুবই হুম রেলেভেন্ট যে কোর্সগুলো আছে, যেই রোলের জন্য অ্যাপ্লাই করছি, ওটা মেনশন করে দেওয়া উচিত। এটা ভালো। অ্যান্ড আমার অ্যান্টিসিপেটেড গ্র্যাজুয়েশন ডেটটা কবে, ওইটাও অ্যাপ্লাই লিখে দেওয়া উচিত। এতে করে তারা ক্যান্ডিডেট সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখে। কারণ এমন হতে পারে যে যে অনেক পরে গ্রাজুয়েট করছে, তাকে না নিয়ে যে আগে গ্রাজুয়েট করছে তাকে নেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। বা হুম আম, বা ক্যান্ডিডেটের উপর ক্যান্ডিডেট রিলেটেড তাদের আইডিয়া বা তাদের গেস ডিফারেন্ট হইতে পারে, ডিপেন্ড অন দ্যাট। সো এই দুইটা জিনিসই আমি মেনশন করতে চাই। অ্যান্ড অ্যাকচুয়ালি বাকি সব কিছু জানবি এক্সপ্লেন করে দিয়েছে। হ্যাঁ, অনেকটা আসলে এরকমই মানে তোমরা দুইজনেই আসলে অনেক সুন্দরভাবে রিজিউমের ব্যাপারটা শেয়ার করছো। এবং আমি বলবো যে লাস্টের দুইটা পার্ট প্রভা যেটা মেনশন করছে যে কোর্স আমরা কি কি কোর্স নিচ্ছি সেটা বলা এবং কবে আমি গ্র্যাজুয়েট করছি, এই দুইটা জিনিস মেনশন করাটা আসলে জরুরি। সো আমার আসলে দুইজনের কাছেই প্রশ্ন যে
তোমরা যে ইন্টার্নশিপ অফারটা পেলে, সো এই অফার লেটারের ক্ষেত্রে কোনো ধরনের রেফারেল বা নেটওয়ার্ক কি তোমাদেরকে হেল্প করেছে কিনা, নাকি জাস্ট এটা আহ, শুধুমাত্রই একটা অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারভিউ প্রসেসের মধ্যেই ছিল? তো রেফারেল দিয়ে অ্যাপ্লাই করেছি সেগুলো থেকে কোনো কল পাইনি আনফরচুনেটলি। আর যেগুলোতে আমি নর্মালি অ্যাপ্লাই করেছি ক্যারিয়ার ফেয়ারে, যে ওই কোম্পানিটা সম্পর্কে জেনে অ্যাপ্লাই করেছি, সো সেগুলো থেকে আমি কল পেয়েছি। বেসিক্যালি যে 3টা বা 4টা থেকে আমি কল পেয়েছি, সবগুলো ছিল মানে আমি নতুন জেনেছি কোম্পানিগুলো। সো ওকে। রেফারেল আমার ক্ষেত্রে কাজ করেনি, বাট আমি এরকম দেখেছি অনেকের ক্ষেত্রেই রেফারেলটা কাজ করে। অ্যাটলিস্ট ইন্টারভিউ কল পাওয়ার জন্য এটা রিয়েলি ইম্পর্টেন্ট। বাট ইন্টারভিউর পরে তুমি জব পাবা কিনা এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, রেফারেলটা আসলে মানে মূলত এই কারণেই, মানে রেফারেলটা হচ্ছে যে তোমার সিভিটা অ্যাটলিস্ট ওরা ফিজিক্যালি দেখবে বা রিভিউ করবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন রেফারেল মানেই এই না যে আমি জবটা পেয়েই যাব, বা আমার এমনও হয়েছে যে হ্যাঁ, রেফারেলের থ্রুতে আমি ইন্টারভিউ প্রসেসে হয়তো একদম ফাইনাল স্টেজ পর্যন্ত গেছি অ্যান্ড দেন আই ডিডন্ট গেট দ্য জব। সো এটা এটা খুবই কমন, এবং এটা এখানকার কমন একটা সিনারিও আর কি। সো জানভির ক্ষেত্রেও কি সিমিলার ছিল, নাকি জানভির লাইক রেফারেল সেম, যে রেফারেলে কোনো কাজ হয়নি? না, আমার আসলে রেফারে তেমন কোনো কাজ হয় নাই। আমি যেটা মেনশন করলাম যে আমার প্রফেসরের কাছ থেকে হচ্ছে যে আমি কিছু কোম্পানির আইডিয়া হুম নিয়েছিলাম যে কোন পজিশনস গুলাতে অ্যাপ্লাই করবো বা এরকম কিছু আছে কিনা। তো উনি হচ্ছে কিছুটা সাজেস্ট করেছিল, আমি ওগুলাতে অ্যাপ্লাই করি, বাট ওগুলাতে আমার হয় না। মেইনলি প্রবাবলি যেটা রিজন হতে পারে সেটা হচ্ছে যে দেখা যায় যে ওটা হচ্ছে আমার সেক্টর থেকে একটু বাইরে ছিল। মানে আমার যে মেজরটা ট্রান্সপোর্টেশনে, ওইটা থেকে একটু সাইডে চলে যায়। দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে এমন একটা ক্যান্ডিডেট আছে যার হচ্ছে এআই রিলেটেড হুম এক্সপিরিয়েন্স আছে। আহ, যে কোনো টাইপের এআই নিয়ে কাজ করছে, ইভেন মেশিন লার্নিং হতে পারে বা জেনারেটিভ এআই বা এই টাইপের কিছু। যেটা হচ্ছে আমার অবভিয়াসলি হচ্ছে আমার একটা ঘাটতি ছিল, আমি করি নাই। ইউজুয়ালি দেখা যায় যে সিভিল স্টুডেন্টদের এইগুলা নিয়ে এতটা ডিটেলসে কাজ করা হয়েও থাকে না। হুম হুম তো এই কারণে হচ্ছে দেখা যায় যে আমার ওগুলো থেকে হয় নাই। বাট আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার প্রফেসর আমাকে হচ্ছে যে ডি ডট এর কথা মেইনলি আমার প্রফেসরই আমাকে বলেছিল। আচ্ছা। আমি ভি ডটে অ্যাপ্লাই করেছিলাম, উইচ ইজ ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। সেটাতে আমার হয়নি, বাট ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, যেটা ওয়াশিংটন ডিসি, ওইটাতে আমার প্রফেসর কি আমাকে একটা সার্টেন পজিশনে হচ্ছে অ্যাপ্লাই করতে বলে। তো আমি আমি হুম হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে ওই সার্টেন পজিশনটাতে অ্যাপ্লাই করি, যেটাতে হচ্ছে এই যে আমার হচ্ছে এরকম এআই রিলেটেড জিনিসপাতি জানা লাগতো আর কি। তা আমি ওকে। দেখলাম হচ্ছে ওদের কিছু ডিফারেন্ট পজিশনসও ওপেন ছিল তখন। হুম যেটা হুম হচ্ছে আমার প্রজেক্টটা, আমি যেটাতে ছিলাম আর কি, রেসিডেন্সিয়াল পার্কিং পারমিট, যেটা ট্রান্সপোর্টেশনের একটা প্রজেক্ট। তা আমি হচ্ছে কিউরিয়াসলি ওই ডিফারেন্ট প্রজেক্টটাতেও অ্যাপ্লাই করি আর কি। তো ওদের দেখা যায় যে হচ্ছে 4টা পজিশন প্রবলি খালি ছিল। এর মধ্যে 2টা ছিল হচ্ছে একদম এক্স্যাক্টলি ট্রান্সপোর্টেশন সাইটে। একটা ছিল হচ্ছে বাইসাইক্লিস্ট নিয়ে এরকম একটা ওদের প্রজেক্ট ছিল, যেটা ওইটাতে অ্যাপ্লাই করে দেন। আরেকটা হচ্ছে এটা। তা আমি যেটা বলবো হচ্ছে যে রেফারেল একদম ডিরেক্টলি কাজ না করলে ইনডিরেক্টলি কাজ করছে আর কি। যে আমাকে হচ্ছে একটা একটা পজিশনের কথা বলছে একটা কোম্পানি, বাট ওই সার্টেন পজিশনে না গিয়ে আমি হচ্ছে ডিফারেন্ট একটা পজিশনে অ্যাপ্লাই করে ওখান থেকে হচ্ছে আমি কল পাই আর কি। সো ইয়া। তো প্রভা মেনলি যেটা বললো যে আসলে ইন্টার্নশিপটা হচ্ছে একটা পাথওয়ে টু আ ফুল টাইম পজিশন, ঠিক আছে? সো বেশিরভাগ কোম্পানি যেটা আসলে ফোকাস রাখে যে কোনো ইন্টার্ন হায়ারের ক্ষেত্রে, যে সে তোমাকে ফুল টাইমে কনভার্ট করতে পারবে কিনা ইন ফিউচার, এবং ওই ফুল টাইম পজিশনে যেই রিলেটেড কাজ বা কাজের যে স্কোপটা, সেই স্কোপের সাথে আসলে তোমার ব্যাকগ্রাউন্ডটা অ্যালাইন করে কিনা। তো এই দুইটা জিনিস আসলে খুব বেশি ফোকাস করে। ইভেন আমি বলবো যে আমরা যখন ইন্টার্ন হায়ার করি, আহ, আমাদের একটা মেইন ফোকাস থাকে যে লাইক একটা ইন্টার্নকে আমরা হচ্ছে আমাদের পুরো ডিভিশনে যে কয়টা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, এবং ও প্রতিটা ইউনিটে আসলে কি ধরনের কাজ হয় ওকে ওইটার সাথে ইন্ট্রোডিউস করানো, যাতে সে নিজে থেকে তার যে ইন্টারেস্টের গ্রাউন্ডটা সেটা যেন খুঁজে পায়, যে ওকে আমি এটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, বা এটাতে আমি ভালো করছি। যেমন দেখা গেল কোনো একটা স্পেসিফিক ইউনিটে ওর হয়তো পারফরমেন্সটা অনেক বেটার। সো এইভাবে আসলে এটা কাজ করে আর কি। তো এই ক্ষেত্রে বলবো যে দুইজনেরই আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে থ্রু আউট দ্য ইন্টার্নশিপ প্রসিডিওর। হ্যাঁ,
তো তোমরা দুইজনই মেনশন করেছো যে টাইমলাইনটা, অ্যাপ্লিকেশন টাইমলাইনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্টার্নশিপের ক্ষেত্রে। রেজুমে, রেফারেল, জব ফেয়ার, এমন কোনো ঘটনা কি ঘটেছে আই গেস যেটা আসলে সারপ্রাইজিং ছিল অ্যাপ্লিকেশন প্রসেসের থ্রুআউট, স্টার্টিং টু এন্ড এর মধ্যে, যেটা আসলে তোমরা এক্সপেক্ট করনি? জানভিকে দিয়ে শুরু করবো আই গেস। তো সারপ্রাইজিং বলতে হচ্ছে আমি একটা জিনিসই বলবো সারপ্রাইজিং, সেটা হচ্ছে কিছু কিছু কোম্পানিতে দেখা যায় ওদের হচ্ছে একটা যখন আমরা অ্যাপ্লাই করি তো সার্টেন কিছু কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে হয়। তো একটা কোয়েশ্চেন থাকে হচ্ছে যে আমাদের হচ্ছে ইন ফিউচার বা অ্যাট প্রেজেন্টে আমাদের হচ্ছে স্পন্সরশিপ লাগবে কিনা আর কি। সো ইউজুয়ালি দেখা যায় যে ইন্টার্নশিপের জন্য হচ্ছে যে আমাদের তাই না? স্পন্সরশিপ লাগে না। লাগে না। তো হ্যাঁ, তো সার্টেন কয়েকটা কোম্পানি ছিল যাদের হচ্ছে এটা প্রবাবলি ওদের ওয়েবসাইটের প্রবলেম বা কিছু একটা, যে ওদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইন ফিউচার আর ইউ গানা বি নিডিং স্পন্সরশিপ অর সামথিং লাইক দ্যাট। তো যথারীতি আমি তো হচ্ছে এখন না বলবো, কারণ মানে আই এম সরি, ফিউচারে লাগবে হ্যাঁ বলবো। তো ওইটা যখন আমি হ্যাঁ বলে যখন আমি অ্যাপ্লাই করি, সাথে সাথে হচ্ছে যে রিজেক্ট ও, করে দেয়। তো অ্যান্ড রিজেকশন যেটা আসে সেটা হচ্ছে যে এটা মেইলে আসে। তো ইউজুয়ালি আমি হুম, অ্যাপ্লাই করলেও মেইলে হচ্ছে আমাকে বলবে যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং, উইল লেট ইউ নো বাই সাম ডেজ অর সামথিং লাইক দ্যাট। তো আমি ভাবছি যে এরকম কোন একটা মেইল আসে, কনফার্মেশন মেইল। তো আহ, এখন যে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলেই তো আমি যেটা ইউএসএ তে এসে দেখলাম যে হুম, বাংলাদেশে তো ডিফারেন্ট, বাংলাদেশে হচ্ছে একটা কোম্পানি একটা লোকেশনই থাকে ইউজুয়ালি। সো একটা কোম্পানিতে আমি একটা জায়গায় অ্যাপ্লাই করছি। ইউএসএ তে যেটা হয় যে হচ্ছে যে ডিফারেন্ট স্টেটস এ ওদের হচ্ছে ডিফারেন্ট অফিসেস গুলা থাকে বা ওদের ফ্যাক্টরিজ গুলা থাকে। তো হুম, ডিফারেন্ট লোকেশনস এর জন্য আলাদা আলাদা করে প্রত্যেকবার অ্যাপ্লাই করা লাগে আর কি। হ্যাঁ, তো এরকম হচ্ছে ওই সেম কোম্পানিরই দেখা যাচ্ছে হচ্ছে আমি ডিফারেন্ট লোকেশনস এ অনেকগুলো অ্যাপ্লাই করছি, এন্ড প্রত্যেকবার এরকম কনফার্মেশন মেইল আসছে। তো ওই জিনিসটা খেয়াল করা হচ্ছিল না, দেন সার্টেনলি হঠাৎ করে মনে হলো যে আমি একটু চেক করি মেইল গুলো একবার কি কি আছে। দেন তখন ওটা দেখতে গিয়ে তো আমি অবাক যে এটা তো হওয়া এরকম উচিত না। দেন হচ্ছে আমি প্রবাবলি তখন হচ্ছে প্রভাকে আজ করছিলাম যে তুই কি এরকম অ্যাপ্লাই করছিলি এটাতে। আমার তো হচ্ছে বুঝলাম না, ওটা তো সাথে সাথেই বলতেছে যে রিজেক্ট করে দিচ্ছে। তখন ও ও হচ্ছে আমাকে ওকে, বলে যে না, ওইটা হচ্ছে যে ইন ফিউচার যদিও বলে তুই আপাতত ইন্টার্নশিপের জন্য লাগবে না, তুই হচ্ছে এটা নো দিস। তো ততক্ষণে হচ্ছে আমি দেখা যায় যে 5-6টা অ্যাপ্লিকেশন করে বসে আছি, আর সবগুলো হচ্ছে রিজেক্ট। সো এইটা হচ্ছে একটু আর কি সারপ্রাইজিং ছিল আমার জন্য, এন্ড আদার দ্যান দ্যাট সব কিছুই মোটামুটি ঠিক ছিল। এটা গুরুত্বপূর্ণ কথা বলছো, কারণ হলো দেখা যায় যে অনেক কোম্পানির ক্ষেত্রে একই পজিশনে বিভিন্ন জিও লোকেশনের ক্ষেত্রে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। অনেক ক্ষেত্রে স্পন্সর অ্যাভেলেবল থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। হুম, হুম, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। প্রভার ক্ষেত্রে কি এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল? আমার ক্ষেত্রেও কিছুটা জাহ্নবীর মতো এক্সপিরিয়েন্স ছিল। আমি যে ৩-৪টা কোম্পানি থেকে কল পেয়েছিলাম, হুম, হুম, একটার ক্ষেত্রে এরকম হয়েছিল যে উম তারা ফাইনাল ইন্টারভিউর আগে আরেকটা কল দেয়। কল দিয়ে হুম, বেসিক কিছু কথাবার্তা হয়, জাস্ট ইন্ট্রোডাকশন, কি চাই না চাই এই টাইপের কোন কনভারসেশন। স্ক্রিন? তো সেই কলে তখন তারা জানতে পারে যে ইন ফিউচার আমার হয়তো স্পন্সরশিপ লাগতে পারে। অ্যান্ড আফটার লিসনিং দ্যাট দে জাস্ট কাট অফ লাইক হচ্ছে নো, দিস পজিশন ইজ দেন নট অ্যাভেলেবল বললেন, ফর ইউ। সো ওকে, এরকম হয়েছিল। আর আরেকটা জিনিস বলবো, আম, জানি না কেউ অফেন্ড হতে পারে মেবি, আমার মনে হয় গভর্নমেন্ট এজেন্সিগুলো একটু স্লো while replying to you। কারণ হচ্ছে এইচএনটিভির সাথে আমার ইন্টারভিউর 1 সপ্তাহ পরেই ভিডট, ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের সাথে ইন্টারভিউ হয়েছিল এবং দুটাই আমার অনেক ভালো ইন্টারভিউ হয়েছিল। বাট ভিডট এইচএনটিভি কনফার্ম করার 1 মাস পরে আমাকে ভিডট কনফার্ম করে। সো এটা আমার জন্য একটু শক ছিল, কারণ ইন দ্য মিন টাইম আমি সিপিটি অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড এভরিথিং করে ফেলেছিলাম। বাট জাস্ট এটা বলবো যে ভিডট না, মেবি ফেডারেল এজেন্সিজ আর বিট স্লো। আর ওকে, এটা ছাড়া সারপ্রাইজিং তেমন কিছু ছিল না। ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু হেক্টিক ছিল, বাট ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। না, আমি আহ, এখানে একটা জিনিস অ্যাড করি। সেটা হচ্ছে আমি যেহেতু গভর্নমেন্ট এজেন্সিতে জব করি, সো মানে আমি স্লো বলবো না, মানে আহ, একটু ডিফারেন্ট, মানে প্রাইভেটের থেকে একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আর আহ, মানে অফার লেটারটা পাইতে একটু দেরি হওয়ার একটা রিজন হইতে পারে এরকম যে যেহেতু গভর্নমেন্ট এজেন্সিগুলোর ক্ষেত্রে আসলে ডিসিশন মেকার
অনেকজন থাকে, একজন না, যে একজন হয়তো কল নিচ্ছে এরকম না। সো এটা সাইন হয়ে আসতেই হয়তো 1 মাস লেগে গেছে আর কি। সো এইটা একটা ব্যাপার। আর ইভেন জানভির যে এক্সপিরিয়েন্সটা, মানে আহ, যেটা বললো যে ও হচ্ছে অ্যাপ্লাই করার সাথে সাথে রিজেকশন মেল পাচ্ছিল। তো এইটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলবো যে আমরা যারা ওপিটি বা স্টেম ওপিটিতে আসি, মানে আমাদের যাদের আসলে ইন ফিউচার স্পন্সরশিপ লাগবে বা লাগতে পারে এরকম ফ্যাক্টর আছে, অ্যাটলিস্ট ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের সময় এটা মেনশন করাটা আমি বলবো যে ইটস নট ম্যান্ডেটরি। লাইক আমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট আছে, রাইট? আমরা 3 বছর কাজ করতে পারবো। সো এই 3 বছর টাইম লাইনে তুমি আসলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা। দেয়ার আর লট অফ আদার ওয়েজ। এখন এই জন্য আমি বলবো যে শুরুতে আমার মানে এটা এমন না যে দ্যার ইজ নো হার্ম যে আমি এই মিথ্যা বলতেছি বা হাইড করতেছি, এরকম কিছু না। আমি আমার এখন আমার মনে হচ্ছে আমার লাগবে না, সো আমি বলবো যে ওকে আমার দরকার নেই এখন। আমার 1 বছর পরে মনে হইতে পারে যে আমার স্পন্সরশিপ দরকার, আমি তখন ওদের সাথে কথা বলবো যে ওকে নাও আই নিড ইট। সো এইটা আমি সাজেস্ট করব, কারণ আদারওয়াইজ যেটা হয় যে অ্যাপ্লাই করার সাথে সাথেই মানে সাথে সাথে রিজেকশন ইমেল যদিও আমি পাই নাই কখনো, বাট মানে এটা ট্রু যে যদি আমি বলি যে আমার স্পন্সরশিপ লাগবে, ইন দ্যাট কেস ওই অ্যাপ্লিকেশনটা আর সামনে দে উইল নেভার মুভ ফরওয়ার্ড উইথ দ্যাট অ্যাপ্লিকেশন, মোস্ট কেসেস। দুই একটা কেসে ডিফারেন্ট থাকে। আর আরেকটা ব্যাপার যেটা থাকে যে রাদার দেন স্পন্সরশিপ, এখানে আসলে একটা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, সিকিউরিটি ক্লিয়ারেন্স। সো অনেক প্রজেক্টে যদি সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকে, যেমন যদি গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন না হয়, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে ওই প্রজেক্টে এঙ্গেজই করতে পারবে না। সো এইটা একটা বড় রিজন থাকে আসলে রিজেকশন খাওয়ার, যে ওকে আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন ওরা যখন দেখলো যে তুমি গ্রিন কার্ড হোল্ডারও না অথবা সিটিজেনও না, দেন দে ক্যান রিজেক্ট ইউ। ইন্টারেস্টিং যে প্রভাবের কথাটা বলছে, কারণ হলো আমি আমার স্টেট জবের ইন্টারভিউর ক্ষেত্রে সকালে গিয়ে ওদের অফিসের নিচে বসে বসে আছি, তো হলো তখন আমাকে বলতেছে যে হলো যে আমার ইন্টারভিউ নেওয়ার কথা, ওরা কেউ আসে নাই। সো এরপরে আমি ওই ইন্টারভিউ অ্যাটেন্ড করি নাই, পরবর্তীতে আমার স্কেডিউল করছিল। সো অলমোস্ট আই গেস সব গভর্নমেন্ট আই গেস প্রতিষ্ঠান সব দেশেই একটু এরকম থাকে, কিছু জায়গায় এরকম জিনিস থাকে। বাট এটা এত ওয়ান ছিল। আই গেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা how did you guys decide on like কোন অর্গানাইজেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাও? এখানে স্ক্রিনিং প্রসেসটা কি ছিল, তোমার যদি একটু বলতে চাও। যে ইন্টার্নশিপের ক্ষেত্রে তুমি কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছো, মানে এটা কি সোললি পজিশন বেসড ছিল নাকি did you did research on like on the company itself also? কোম্পানি আগে দেখি নাই, আমি বলবো। ইভেন আমি লোকেশনও দেখি নাই, এটা ইউএস এর যে কোনো লোকেশনে হোক, আই ডোন্ট কেয়ার। আমি আমার একটা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স দরকার, আমি এই মাইন্ডসেটে অ্যাপ্লাই করেছিলাম। সো আমি দেখেছিলাম, আমি একদম শুরুতেও বলেছিলাম যে আমি দেখেছিলাম আমার স্কিলগুলো ওই রিকোয়ারমেন্টের সাথে যায় কি হুম হুম। না। যেমন জানভির মতো আমিও ট্রান্সপোর্টেশন প্ল্যানিং সাইটটাতেই খুঁজছিলাম, এবং কিছু ট্রাফিক এক্সপিরিয়েন্স ছিল, ট্রাভেল ডিমান্ড ছিল। আসলে ট্রান্সপোর্টেশনের মধ্যে এতগুলো সেক্টর ছিল যে সবকিছুতেই আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে। এমন না একটা একটা সেক্টরে আমার অনেক ডেপথ এক্সপিরিয়েন্স। সো তখন আমার ডিসাইড করার ক্ষেত্রে একটু আমার আমি বলবো আমি ক্রিটিক্যালিটি ফেস করেছি। বাট যখন আমি দেখেছি মেবি 50% 60% আমার রিকোয়ারমেন্ট গুলোর সাথে আমার স্কিলস অ্যালাইন করে, তারপর আমি ওই পজিশনগুলোতে অ্যাপ্লাই করতাম। এবং যখন এগুলো অ্যালাইন হয়ে যেত, তারপর আমি দেখতাম যে ওই কোম্পানিটা ভিসা স্পন্সর করে কিনা। যদি নাও করতো আমি হ্যাঁ। স্টিল অ্যাপ্লাই করতাম, বাট যদি স্পন্সর করতো আমি ওটা মানে একটা ক্যাটাগরিতে রাখতাম যে এটা ফিউচারেও আমার কাজে আসতে পারে। তো এইভাবে আমি হুম হুম। প্রাইভেট বা পাবলিক সবগুলো অর্গানাইজেশনেই অ্যাপ্লাই করি। এবং আর যেটা বললাম যে আমি লোকেশনের ক্ষেত্রে এমন বলবো না যে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেছি তা নয়, বাট আমি একটা জিনিস লক্ষ্য মাইন্ডসেটে রেখেছিলাম, যেখানে আমার পরিচিত একজন বা দুইজন কেউ আছে, ওকে। মেবি হুম হুম। গাইড করতে পারবে আমার রিলোকেট করার ক্ষেত্রে। এইটা জাস্ট মাথায় রেখে আমি পজিশনগুলো চুজ করে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আই গেস তুমি
অনলি 6 মান্থস ইন ছিল ওই টাইমে যখন তুমি অ্যাপ্লাই করতেছো। সো ইউএসএ তে কোন এরিয়া কিরকম এটা সম্পর্কে হ্যাঁ। ভালো আইডিয়া থাকা 1 বছরের মধ্যে খুবই টাফ একটা সিচুয়েশন ওই টাইমে যদি কারো help না পাওয়া যায়। জানভির ক্ষেত্রে কি এরকম কোনো কিছু ছিল? সো আমি যেটা বলবো, আমি ফার্স্টে হচ্ছে যেহেতু নতুন ছিলাম, তো আমার হচ্ছে কোম্পানি কি কি আছে ট্রান্সপোর্টেশন রিলেটেড বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন জেনারেল সিভিল ইঞ্জিনিয়ারিং কি কি কোম্পানি আছে আছে ওগুলাই আমি জানতাম না প্রপারলি। সো যেটা হয় যে আমি ক্যারিয়ার ফেয়ারে গিয়ে ডিফারেন্ট অনেকগুলা কোম্পানি সম্পর্কে জানতে পারি। তো ইউজুয়ালি দেখা যায় যে অ্যারাউন্ড 70 to 80 কোম্পানিজ আসে আহ, হুম। একটা ফলের ফেয়ারে বলি অথবা হচ্ছে স্প্রিং এ যেটা হয় সেটা তো সেম। তো ওখানে গিয়ে হচ্ছে যখন সে প্রত্যেকটা কোম্পানির সাথে ইন্টারাকশন করার একটা যে অপরচুনিটি থাকে, ওইটা থ্রুতে হচ্ছে মোটামুটি বোঝা যায় যে কোন কোম্পানি কি টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করছে। বা ওদেরকে হচ্ছে ওরা আমাদেরকে হচ্ছে একটা অপশন দেয় যে তুমি কোয়েশ্চেন করতে পারো আমাদেরকে। তো আমি দেখা যাইতো হচ্ছে যে ওদের লোকেশনস গুলা জানা ট্রাই করতাম যে কোন কোন লোকেশনস ওদের হচ্ছে যে অফিস গুলো আছে, অথবা হচ্ছে যে দেন কি কি টাইপের প্রজেক্ট নিয়ে ওরা কাজ করতেছে এখন এট দিস মোমেন্ট বা সামনে করবে ওরা। তো এইটা নিয়ে এই দুইটা কোয়েশ্চেন করার পর আমি মোটামুটি একটা আইডিয়া পেতাম যে হচ্ছে হ্যাঁ, যেহেতু আমার হচ্ছে আহ, নিজের কিছু চয়েসেস ছিল যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডিভিশন বা ট্রাফিক রিলেটেড কাজ করব আমি। তো তখন হচ্ছে ওইগুলো নিয়ে একটা ইঞ্জিনিয়ার একটা ছোট্টখাটো একটা আইডিয়া পাওয়া যেত। দেন ওগুলো নিয়ে যখন হচ্ছে আমি বাসায় এসে সার্চ দিতাম, তখন হচ্ছে ইন ডিটেলস আর বুঝতে পারতাম যে ঠিক আছে ওদের হচ্ছে এই পজিশন গুলো ফাঁকা আছে, এখানে হচ্ছে এই টাইপের প্রজেক্ট নিয়ে ওরা কাজ করবে, বা এরকম হচ্ছে একটা ক্যান্ডিডেট চাচ্ছে ওরা। তো এইটা হুম। হচ্ছে হেল্প করতো। এন্ড দেন লোকেশন নিয়ে যেটা করতাম হচ্ছে ইভেন ওরাই হচ্ছে আমাদেরকে কোশ্চেন করতো যে লোকেশন নিয়ে হচ্ছে তোমার কোনো চয়েসেস আছে কিনা। তো ইউজুয়ালি এই ওকে। কোশ্চেনটা খুবই কমন, যে যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট কোম্পানি, যারা হচ্ছে জব ফেয়ার আসছে, ওদের ওদের একটা কমন কোয়েশ্চেন থাকে হচ্ছে যে তোমার লোকেশন স্পেসিফিক কোনো লোকেশন চয়েসেস আছে কিনা। তো ইউজুয়ালি দেখা যায় হচ্ছে যে টেন্ডেন্সি একটা থাকে যে কাছাকাছি লোকেশনস গুলা হুম নেওয়ার। হুম। কারণ হচ্ছে অ্যাজ প্রভার মতো আমি হচ্ছে নতুন, সো ভার্জিনিয়ার আশেপাশে বা আমি এখন ভার্জিনিয়াতে, সো ভার্জিনিয়ার আশেপাশে স্টেটস গুলো চুজ করাটা আমার জন্য ওয়াইজ হবে রাদার দেন গোয়িং ফার অ্যাওয়ে ফ্রম ভার্জিনিয়া। সো এইটা একটা। এন্ড দেন হচ্ছে আরেকটা কিছু কিছু কোম্পানি আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ওরা হচ্ছে রিঅ্যালোকেশনের একটা অপরচুনিটি দেয়, বা ওদের একটা অপশন থাকে। তো যদি রিঅ্যালোকেশন অপশন থাকে তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট, আমি দূরের লোকেশন গুলাতে গেলেও প্রবলেম নেই। বাট আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি লোকেশনকে অত প্রায়োরিটি দেই নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারা বা এক্সপিরিয়েন্সটা হ্যাঁ। দিতে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থ্রু দিস ইন্টার্নশিপ। এটা এখন যেখানেই হোক, যেই লোকেশনে হোক, সামহাউ আইল প্রবাবলি ম্যানেজ। তো ইভেন দো হচ্ছে যে আমার ইন্টার্নশিপটা খুব কাছেই ছিল, ডিসি তে ছিল, ভার্জিনিয়া থেকে বেশি দূরে না, 5 আওয়ার্স ড্রাইভিং ডিস্টেন্স সামথিং লাইক দ্যাট। সো বাট আমি স্টিল হচ্ছে যখন আমি জবটা পাই আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ইজ দেয়ার অ্যান অপশন ফর রিলোকেশন আর সামথিং লাইক দ্যাট। ওরা বললো যে না, নো। ইউজুয়ালি যেটা হয় যে গভর্নমেন্ট এজেন্সি গুলোতে থাকেই না একদম। হুম হুম। সো হ্যাঁ, বাট কাছাকাছি গুলাতে হলে পড়লে ভালো। সো ইউ গেট, যদি পরিচিত কেউ থাকে, ইভেন অ্যালামনাই বা রিলেটিভস কেউ যদি থাকে তাহলে বেটার। বাট হুম হুম। ওইরকম প্রেফারেন্সেস আই গেস লোকেশন বেসড প্রেফারেন্সেস না রাখাটা বেটার। রাদার হচ্ছে যে আমার নিজের পছন্দের যে জায়গাগুলো সেগুলোতে ফোকাস করাটা মানে ওইসব জায়গায় ফোকাস করাটা উচিত আসলে মেইনলি আমার মেজরের উপরে, বা হচ্ছে ওদের প্রজেক্ট কি টাইপের কাজ করতেছে। এন্ড প্রভা যেটা বললো হচ্ছে যে অবভিয়াসলি এনশিওর করা যে ওদের হচ্ছে অনগোয়িং কোনো প্রজেক্ট আছে কিনা যেটা হচ্ছে পরে আমাকে স্পন্সরশিপ দিতে হেল্প করবে, বা ওরা স্পন্সরশিপ দেয় এরকম টাইপের জায়গাগুলো দেখা উচিত। আমি যদি একটু স্পেসিফিক কিছু কোশ্চেন করি যে তোমাদের ইন্টারভিউ প্রসেসে মানে আসলে কি ধরনের কোশ্চেন তোমাদের ফেস করতে হয়েছে, যে ইজ ইট মোর টেকনিক্যাল অর ইজ ইট মোর বিহেভিয়ারিয়াল? শুরুতে যদি আমি প্রভার কাছে যাই। সো আমি দুইটা ইন্টারভিউ প্রসেসের কথা বলবো। এইচএনটিভি যেখানে আমি ইন্টার্নশিপ করেছি ওদের আমি বলবো না টেকনিক্যালি খুব বেশি ডেপথ পর্যন্ত তারা গিয়েছে। হুম আমার হুম। যে সিভি বা রেজুমেটা ছিল
ওইটা ধরে ধরে তারা আমাকে কোশ্চেন করছে। আমার আমার যতদূর মনে পড়ে ইট ওয়াজ লাইক 45 মিনিটস ইন্টারভিউ। এবং হুম, আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্সেই বা প্রত্যেকটা পাবলিকেশনস বা আগের ইন্টার্নশিপ, কারেন্ট প্রজেক্ট সবকিছু নিয়েই তারা জানতে চেয়েছে, এক্সপ্লেন করেছি। এবং যখন এক্সপ্লেন করেছি তখন আমি আবার আর একটা কোশ্চেনও পেয়েছি যে সো এমন কিছু সিভিতে বা রেজুমেতে দেওয়া উচিত না যেটা একদমই কেউ এক্স্যাক্টলি। করেনি। এর কারণ ইন্টারভিউ প্রসেসে এটা অবশ্যই এক্সপ্রেস হয়ে যাবে যে তুমি কতদূর গিয়েছো। হয়তো বা কোনো কোনো কোম্পানি অত ডেপথে কোশ্চেন করবে না, বাট যারা যখনই কোশ্চেনের একটা কোশ্চেন আসবে এবং যদি আনসার দিতে না না হয়, না পারো, তখন হচ্ছে ডেফিনেটলি এটা এক্সপ্রেস হয়ে যাবে যে ইউ আর লাইং ইন ইয়োর রেজুমে। সো আমার যে এক্সপিরিয়েন্স বা পাবলিকেশন যাই করে থাকি সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ইন্টারভিউয়ে বসা উচিত, তাহলে হচ্ছে এক্সপ্লেন করা ইজিয়ার হয়। এবং এমন কোনো টেকনিক্যাল, আমি বলবো না খুব ডেপথের কোনো কোশ্চেন করেছে, কারণ ইভেন আমারও কোনো কাজের কথা যদি খুব স্পেসিফিক করে বলে আমি সেটা মনে করতে পারবো না এট দ্যাট মোমেন্ট, কারণ আমি কি করেছিলাম আমি হয়তো ওভারঅল প্রসেসটা বলতে পারবো, বাট হ্যাঁ আমার কত মেবি কত আর স্কোয়ার আসছিল, কি এরর আসছিল, এটা আমি তখন বলতে পারবো না এবং এটা তারাও জানে। সো হ্যাঁ, বেশি টেকনিক্যাল ডেপথের কোশ্চেন হয় না। এটা ছিল আমার HNTB-র ইন্টারভিউ প্রসেস। এবং এটা ছাড়াও তুমি কি চাচ্ছো, ইটস নট লাইক ওদেরকে জাস্ট ইটস মানে এটা একটা কনভারসেশনের মতো, নট লাইক তারা কোশ্চেন করছে আর তুমি আনসার দিচ্ছ, ইটস নট লাইক এ ভাইবা। তোমার কি কি রিকোয়ারমেন্টস, তুমি কি কি এক্সপেক্ট করছো, এবং লাস্টে তারা সুযোগ দেয় যে আমাদের কাছে তোমার এক্সপেকটেশনস কি বা তোমার কোনো পার্টিকুলার কোশ্চেন্স আছে কিনা পজিশন সম্পর্কে। সো এই সুযোগটা দেয় এবং এই সুযোগটা সবার ইউজও করা উচিত। কোনো কোশ্চেন্স থাকতে প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে এইটা খুবই ভালো একটা অপরচুনিটি। এটা ছিল আমার HNTB-র এক্সপিরিয়েন্সটা। এবং ভিডটের সাথে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। তারা মোর ইনটু বিহেভিয়ারাল বা বলবো যে আম, কিছু জেনারেল কোশ্চেন্স করেছিল। লাইক এমন কোন এক্সপিরিয়েন্স ফেস আছে কিনা তোমার যেখানে তুমি একটা চ্যালেঞ্জ ফেস করেছো এবং সেটা ওভারকাম করেছো। এমন কোন এক্সপিরিয়েন্স আছে কিনা যেখানে তুমি জানতে পেরেছো তোমার একটা ভুল হয়েছে এবং তুমি সেটা আম, আহ, ঠিক করেছো। সো ভিডটের ক্ষেত্রে আমাকে কোনো টেকনিক্যাল কোশ্চেন্স করেনি, ইভেন আমার সিভি বা রেজুমে ধরে ধরেও তারা কোশ্চেন্স করেনি। তাদের হুম। কোশ্চেন্স গুলো ছিল অন ডিফারেন্ট লেভেল। তবে আমি আনসার দেওয়ার সময় আমি ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স গুলো দিয়েই বা ওই জব রিলেটেড বা আমার এক্সপিরিয়েন্স রিলেটেড আনসার গুলো দিয়েই কোশ্চেন্স গুলো আনসার করেছিলাম। সো দুইটার এক্সপিরিয়েন্স একদম, প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটার এক্সপিরিয়েন্স আমার টোটালি ডিফারেন্ট ছিল। এইখানে একটা ব্যাপার কি যে আম, আমি আগে জাহ্নবীর কাছ থেকে শুনবো যে প্রভা যেটা মেনশন করলো যে পাবলিকের যে এক্সপিরিয়েন্সটা, এটার সাথে আসলে তোমার এক্সপিরিয়েন্সের রেলেভেন্সিটা কতটুক, মানে কতটুক এবং মিললো? এবং জানবি শেয়ার করার আগে আমার আরেকটা ফলো আপ কোয়েশ্চেন আছে এর সাথেই, যেটা হলো যে যেহেতু তুমি বললা যে পলিসি এন্ড প্ল্যানিং সেকশনে কাজ করছো, তো তোমার ইন্টার্নশিপের ক্ষেত্রে আহ, তোমার কি এমন কোনো কোয়েশ্চেন ফেস করতে হয়েছে যেটা হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা প্র্যাকটিস রিলেটেড, এবং করে থাকলে ওইটা কিভাবে ফেস করছো সার্ভিস? তো আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল ওইটা হচ্ছে যে প্রভা যেটা বললো যে ওরা হচ্ছে ইউজুয়ালি ওর হুম, এইচএটিবি তে যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা সিভি ধরে ধরে কাইন্ড অফ কি কি কাজ করছি বা এগুলো হচ্ছে রিলেটেড কোয়েশ্চেন্স গুলো করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে এরকম ছিল না জিনিসটা, ওদের একটা সেট অফ কোয়েশ্চেন্স প্রবাবলি রেডি ছিল আগে। হুম, ওরা কি চাচ্ছে ফ্রম ক্যান্ডিডেট বা ফ্রম এন ইন্টার্ন, এটা ওদের আগে থেকেই মেনশন করা ছিল প্রবাবলি, বা ওদের মার্ক করা ছিল। তো ওই ওই কোয়েশ্চেন্স গুলাই আমাকে আস্ক করে। যেমন আমার হচ্ছে অবভিয়াসলি আমার আমার হচ্ছে সফটওয়্যারটা সম্পর্কে একটু হইলেও বেসিক নলেজ থাকতে হবে, ইন ডেপথ না হলেও। সো ওরা যেটা ফার্স্টে আমাকে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে অবভিয়াসলি ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন 2 মিনিটস or সামথিং লাইক দ্যাট। So এইটার পরই হচ্ছে দেন হচ্ছে ওরা ডিরেক্ট হচ্ছে ওদের ক্রাইটেরিয়াতে চলে যায় যে হ্যাঁ আমাদের, আমরা ইন্টার্ন থেকে এই জিনিসটা চাচ্ছি, এই আউটপুটটা চাচ্ছি। তো হুম। এই কোয়েশ্চেনটা আমাকে করে যে তোমার হচ্ছে কোনো প্রায়র এক্সপিরিয়েন্স আছে কিনা এই সফটওয়্যারটা ইউজ করাতে। আমি দেখতে পাচ্ছি যে তুমি হচ্ছে তোমার সিভিতে মেনশন করেছো যে তুমি তোমার প্রিভিয়াস জবে এটাতে কাজটা করেছিল, তো তুমি কি একটু আমাকে এক্সপ্লেইন করবা যে কি টাইপের কাজ করেছিলা?
সো দ্যাট তারা একটা আইডিয়া পায় যে হ্যাঁ ও এরকম কাজ করে আসছে, সো ওকে। হি ক্যান ডু দিস ইন আওয়ার অফিস অলসো অ্যান্ড হেল্প আস ইন আওয়ার প্রজেক্ট। সো এইটা একটা। দেন আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে আমি যেটা আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে পাবলিক ইনভলভমেন্ট বা হুম কোনো হুম ক্লায়েন্টসের সাথে ডিল করতে হবে, তো তোমার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স ছিল কিনা যে তুমি হচ্ছে আগে এরকম ডিল করেছো। So, ওইটাও একটা সেম কোয়েশ্চেন, সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, বাট ওরা জাস্ট জানতে চায় যে ইফ আই ক্যান হ্যান্ডেল দিস অর নট। তো এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার অ্যান্সার থেকে বুঝতে পারে আর কি ওরা, যে হ্যাঁ আমি এরকম এরকম করেছিলাম আমার লাস্ট বার ডিফারেন্ট প্রজেক্টে। অ্যান্ড একটা গুড পয়েন্ট সেটা হচ্ছে যে প্রভা যেটা মেনশন করেছিল যে কোর্সেস টেকেন রেজিউমেতে, তো হুম হুম ওইটা হচ্ছে আমার সিভিতে আমাকে বলেছিল যে আচ্ছা তুমি এই কোর্সেস গুলো করেছো, দিস ইজ গুড, এটা হচ্ছে লাগবে আসলে আমাদের কাজেও লাগবে। হুম যেমন হুম আমি যদি বলি আমাদের হচ্ছে আমার যে প্রজেক্টটা সেটা তো হচ্ছে যে ল্যান্ড ইউজ বা ল্যান্ড হুম ডেভেলপমেন্ট এই রিলেটেড নলেজটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, মানে এই কোর্সটা আমি করেছিলাম ট্রান্সপোর্টেশন ল্যান্ড ইউজ, যেটা হচ্ছে ওরা দেখে হচ্ছে আর কি ওদের কাছে ভালো লেগেছিল বা ইন্টারেস্টিং লাগলো যে হ্যাঁ ঠিক আছে দিস গুড, এটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে। আরেকটা যেটা ওরা বলেছিল হচ্ছে আমাকে ডিফারেন্ট একটা কোশ্চেন করে, ভাই যেটা আমাকে জিজ্ঞেস করলো যে ইন্ডাস্ট্রিয়াল বেসড কোনো জিনিসপাতি জিজ্ঞেস করে কিনা। আমাকে যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোনো ইন জেনারেল আইডিয়া আছে কিনা। ওকে। সো এইটা একটু আউট অফ নো একটা কোশ্চেন ছিল। আমি বলবো যে আমার ইন্টারভিউতে জাস্ট আমার এই অ্যান্সারটা হচ্ছে আমি প্রপারলি দিতে পারিনি। আই ফেল লাইক যে আমি দিতে পারিনি, বাট আই ট্রাইড। সেটা হচ্ছে যে প্রজেক্ট নিয়ে তো আগেও কাজ করেছি আমি হুম হুম বাংলাদেশ থাকা অবস্থায় যখন অফিস করেছিলাম। অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে হচ্ছে আমাদেরকে আইটিতে শেখানো হয়, একটা কোর্স থাকে। তো ওইগুলোর পার্সপেক্টিভে আছে যে আমি একটা কাইন্ড অফ একটা অ্যান্সার দিতে চাই, উইচ ওয়াজ আনএক্সপেক্টেড, বাট হচ্ছে আমার প্রজেক্ট রিলেটেড এর সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট তো একটা ডিফারেন্ট রোল। সো হুম হুম এইটা নিয়ে, বাট পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার হচ্ছে জাস্ট দুইটা কি তিনটা ট্রেনিং হয়, যেটা ছিল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। আই এম নট শিওর যে ওরা হচ্ছে আমার অ্যান্সারটার উপর ডিপেন্ড করে আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং দেয় নাকি জাস্ট প্রত্যেকটা ইন্টার্নের জন্য এরকম রাখে আসলে। বাট ইয়া, ইন্ডাস্ট্রি বেসড হচ্ছে আমাকে তেমন কোনো কোয়েশ্চেন করেনি, বাট এইগুলো হচ্ছে মেইন হাইলাইটিং কোয়েশ্চেন। দেন আদার কোয়েশ্চেন্স ওয়্যার লাইক প্রভা যেটা বললো যে হুম হুম লাস্টে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করে একটা অপশন দেয় আর কি, উইচ হুম ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যদি আই মিন সবাই আসলে উচিত যে একটা কিছু জানতে চাওয়া ওদের সম্পর্কে। ইট কুড বি লাইক ওদের কোম্পানি সম্পর্কে জানতে চাওয়া, বা ওদের কোম্পানিতে কি কি সেগমেন্টস আছে, লাইক কয়টা ডিভিশনস আছে এগুলো সম্পর্কে জানতে চাওয়া, অথবা ইনডেপ প্রজেক্টে আমি কি কি টাইপের কাজ করতে পারি, আমার রোলটা মেইনলি বেসিক্যালি কি হবে ওই প্রজেক্টে আমার, বা থ্রু আউট দ্য ইন্টার্নশিপ। এইটা ওদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করা, এরকম কিছু দুই একটা কোয়েশ্চেন অবভিয়াসলি করা উচিত। এটা ওরা খুশি হয় আসলে। এটা আসলে এই কোশ্চেনটা করার পিছনে আরেকটা বড় রিজন থাকে যে তুমি আসলে ওই ইন্টার্নশিপটার জন্য কতটা ইন্টারেস্টেড এবং Yeah. তোমার ওই কোম্পানি সম্পর্কে জানার আসলে কতটুকু আগ্রহ, ওই কোম্পানিতে কাজ করার কতটুকু আগ্রহ। এই তিনটা জিনিস আসলে ওরা বুঝার ট্রাই করে কোশ্চেনটা দিয়ে। তোমার যদি কোনো কোশ্চেন না থাকে, সাপোজ ওরা তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো কোশ্চেন আছে কিনা এবং তুমি বললা যে না আমার আসলে আর কোনো কোশ্চেন নাই, দ্যাট মিনস ইউ আর নট ইন্টারেস্টেড আইদার ওয়ান অফ দিস। অর আরেকটা যেটা হইতে পারে যে তুমি হয়তো বা জব ডেসক্রিপশনটাই ভালো মতো গো থ্রু করো নাই, বা তুমি ওদের ওই পজিশনটা সম্পর্কে ডিটেইল তোমার আহ, খুব বেশি ইনফরমেশন তোমার জানা হয় নাই, যে কারণে তোমার কোনো ধরনের কোশ্চেন রেইজ করে নাই। আহ, আমি যেহেতু দুজনের এক্সপিরিয়েন্সটাই শুনলাম, আমি একটা জিনিস মেনশন করব যে গভর্নমেন্টের ক্ষেত্রে আসলে ফরম্যাটেড কোশ্চেন হওয়ার পিছনে একটা রিজন হলো যে আমি সোফার 3 থেকে 4টা গভর্নমেন্ট এজেন্সিতে, ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সি, সো 3 থেকে 4টা স্টেটের গভর্নমেন্ট এজেন্সিতে ইন্টারভিউ দিছি এবং 4টা ইন্টারভিউই কোয়াইট সিমিলার ছিল এই সেন্সে যে ওদের একটা প্রি ফরম্যাটেড কোশ্চেন্স ছিল সেট। এবং এটার একটা ইন্টারভিউতে হচ্ছে ওরা আমাকে বলে যে কেন আসলে ওরা এটা করে, এবং এটার পিছনে বড় একটা রিজন ছিল যে ওরা প্রতিটা ক্যান্ডিডেটকে সেম ওয়েতে ইভালুয়েট করতে চায়, যে কারণে ওরা সব ক্যান্ডিডেটকেই সিমিলার কোশ্চেন করে, মানে প্রতিটা ইন্টার্নশিপ ক্যান্ডিডেট বা ফুল টাইম পজিশনের ক্ষেত্রে ওই সিমিলার পজিশনের যতজন অ্যাপ্লিকেন্ট থাকবে সবাইকে ওরা সিমিলার কোশ্চেন করে এবং ওই অ্যান্সারের বেসিসে প্রত্যেককে ওরা ইভালুয়েট করে অ্যান্ড দেন ফাইনালি ডিসাইড, মানে ডিসিশন মেকিং প্রসেসটা কোয়াইট ইজিয়ার এই এসব ক্ষেত্রে।
সো আমি এই জন্য বলবো যে মানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। মানে প্রাইভেটের ক্ষেত্রে যেমন প্রভা মেনশন করলো যে ওরা রিজুমেটাকে বেশি ফোকাস করে এবং মোরলেস সব প্রাইভেটই সিমিলার ওয়েতে কাজ করে, এবং এইখানে এটা খুব বেশি দেখা যায় যে রিজিউমেটাতে আমি যা দিচ্ছি, যে ইনফরমেশনগুলো মেনশন করছি, আমার যদি এটা সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, আমি ইন্টারভিউতে খুব ভালো করতে পারবো না বা খুব বেশি দূর আগানো সম্ভব না আর কি। আমি যেটা বললো যে মানে গভর্নমেন্টের ক্ষেত্রে ওরা যেটা করতেছে যে হলো অ্যাপলস টু অ্যাপলস কম্পারিজনের ক্ষেত্রে খুবই ইজি হয় জিনিসটা। বা কারণ যে জবটা ওপেনিং হইতেছে সেই জবের ক্ষেত্রে ওর জব ডেসক্রিপশনটা খুবই লেজার ফোকাস, ওরা জানে কি ধরনের প্রজেক্টে কাজ করবে। তো প্রাইভেটের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ভার্সেটাইল প্রজেক্ট থাকে, সো ওরা হলো ওদের ট্যালেন্টকে প্রজেক্টে ডিস্ট্রিবিউট করতে পারে। সো ওদের ক্ষেত্রে যত ভার্সেটাইল মানে হুম হুম। ডিফারেন্ট ক্যান্ডিডেটস উইথ ডিফারেন্ট সেটস অফ স্কিল নিয়ে আসতে পারে, ওদের জন্য ওটা একটা প্লাস পয়েন্ট থাকে। সো এই ক্ষেত্রে ওদের কোয়েশ্চেনটা ক্যান্ডিডেটের প্রোফাইলের উপর বেস করে হবে।